আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নটিউব। আমি তোমাদের টিচার ওমর। আমরা হচ্ছে ভেক্টর অধ্যায়ের টাইপ 2 এর এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে। তোমরা অলরেডি টাইপ 1 এর এমসিকিউটা উপর ভিডিও দেখছো। সো আমরা আজকে টাইপ 2 তে সলভ করব হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক নিয়ম, হ্যাঁ? এই অংশের 23টা এমসিকিউ। এই টাইপের 23টা এমসিকিউ সলভ করব। সো এই টাইপটা শুরু করার পূর্বে আমি বলতে চাই যে আমাদের এমসিকিউর একটা সিরিজ চলতেছে ভেক্টর রাশির উপর। ক্রমান্বয়ে আমরা সবগুলো অধ্যায়ের জন্যই নিয়ে আসবো। আপাতত ভেক্টর চ্যাপ্টারের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যারা এখনো ফার্স্ট পার্টটা দেখো নাই আর অন্যান্য পার্টগুলোও দেখতে যাচ্ছ, তারা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আমরা হচ্ছে এইগুলোর একটা প্লেলিস্ট তৈরি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, সো আমি শুরুতেই এখানে কতগুলো ফর্মুলা, আমাদের যে ফর্মুলাগুলো প্রয়োজন পড়তে পারে এই টাইপের সলভ করার জন্য, এই টাইপ বা পরবর্তী টাইপের কতগুলো ফর্মুলা আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে কোনো বিন্দুতে দুইটা ভেক্টর রাশি পি কিউ যদি কাজ করে, এদের মধ্যবর্তী কোণ আলফা লব্ধি যদি আর হয়, আর যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি যে লব্ধির সূত্র, এই ক্ষেত্রে লব্ধি আর কি হবে, আর ইকুয়াল হবে হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা। ওকে, আর এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এই দুইটা তথ্যকে কাজে লাগায়া আমরা হচ্ছে আর আর থিটা বের করতে পারবো। এখান থেকে লব্ধির মান আর এখান থেকে দিক বের হয়ে যাবে। সো এইখানে আমরা যখন এই পি এবং কিউ দুইটা ভেক্টর রাশির ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে এরা একই বিন্দুতে, এই যে দেখো কিরকম ভাবে কাজ করতে হবে, যে এই বিন্দু থেকে হয় বের হচ্ছে অথবা এই বিন্দুতে আসতেছে, এরকম হইতে হবে, হ্যাঁ? আর যদি এরকম হয় একই বিন্দুতে ক্রিয়া করতেছে, কিভাবে হয় এই বিন্দু থেকে যাচ্ছে অথবা এই বিন্দুতে আসতেছে, এই শর্তটা অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে একটা এই বিন্দুতে ক্রিয়ারত আছে ঠিক, কিন্তু একটা এখান থেকে বের হচ্ছে আরেকটা আসতেছে, তখন কিন্তু আর এই প্লাস থাকবে না, তখন সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। কারণটা হচ্ছে তখন এই যে দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, হ্যাঁ, এইটা হচ্ছে আলফা, কিন্তু লব্ধি কাজ করবে কোন বরাবর, এই বিন্দুতে, হ্যাঁ? যে এটা যখন আমরা বাইরে বের হচ্ছে একই বিন্দুতে ক্রিয়াশীল, সেক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই বাইরে এই বিন্দু থেকে যাচ্ছে, হ্যাঁ, এই বিন্দুতে আসতেছে না, যে ওটাই যাইতে হবে। এখানে পি এখান থেকে যাচ্ছে, কিউ আসতেছিল, সো কিউ কে আমরা বর্ধিত করে এখানে নিয়ে আসছি, তার মানে হচ্ছে কিউ এখন কি হলো, যে এই বরাবর আমার লব্ধি পাওয়া যাবে, এই বরাবর লব্ধি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণ হবে হচ্ছে পাই মাইনাস আলফা। আর cos পাই মাইনাস আলফা করলে এই কেসটার ক্ষেত্রে আর এর মান হয়ে যাবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p q cos আলফা। সো প্রথম কেসটা কোন ক্ষেত্রে, আহ, যখন কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর রাশি এই বিন্দু থেকে হয় নির্গত হইতেছে অথবা এই বিন্দুতে আসতেছে। আর যদি এরকম হয় একটা আসতেছে একটা যাইতেছে নির্গত হইতেছে, এই কেসটার ক্ষেত্রে এই মাইনাস হয়ে যাবে, মাইনাস 2p q cos আলফা। ওকে, সো এখন আমাদের এই দ্বিতীয় কেসটা খুবই রেয়ার, খুব কম লাগবে, হয়তো এডমিশনের বেশি কাজে লাগতে পারে এডমিশনের ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে p প্লাস কিউ। কখন, যখন আলফা ইকুয়ালস টু হয় 0 ডিগ্রি। আর এর মিনিমাম ভ্যালু p মাইনাস কিউ when আলফা ইজ 180 ডিগ্রি। ওকে, সো আমরা এখান থেকে একটা জিনিস ধারণা করতে পারি যে আলফার মান কখনো পি প্লাস কিউ এর চেয়ে বড় হবে না, আর পি মাইনাস কিউ এর চেয়ে ছোট হবে না। আলফার মান পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এই রেঞ্জের ভিতরে থাকবে। সো পি মাইনাস কিউ, সরি আলফা না, আর এর মান এই রেঞ্জের ভিতরে থাকবে। এটা হচ্ছে আর এর রেঞ্জ, হ্যাঁ, যে আর এর মান পি মাইনাস কিউ চেয়ে কখনো ছোট হবে না, আর পি প্লাস কিউ চেয়ে কখনো বড় হবে না। আর এর মান এর ভিতরেই আমার কি করবে, আপ ডাউন করবে, এর ভিতরেই থাকবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু যদি আর হয়, পি কিউ আর তিনটা সমান হইলে আমাদের আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি, আর থিটা ইকুয়ালস টু হবে যে 60 ডিগ্রি। ওকে, আর পি ইকুয়াল টু যদি শুধু কিউ হয়, নট ইকুয়াল আর এর সমান না হইলে, সেক্ষেত্রে আমাদের থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে আলফা বাই 2। থিটা হবে কি আলফা বাই 2, পি কিউ সমান কিন্তু আর এর সমান না, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে আলফা বাই 2। আবার পি আর কিউ এর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, আর ইকুয়াল টু হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এই তথ্যগুলো আমাদের ম্যাথগুলো সলভ করতে, অবজেক্টিভগুলো সলভ করতে কাজে লাগবে। সো আমরা শুরু করি। এখানে আমাদের প্রথম যে প্রশ্ন আছে, দুইটি ভেক্টর রাশির লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কি হবে, 0 ডিগ্রি। মাত্রই আমরা দেখলাম যে আর এর মান ম্যাক্সিমাম হয়, কারণ আর ডিপেন্ড করে কিসের উপর, আর ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা, cos এর মানের উপর, হ্যাঁ। সো আর ডিপেন্ড করে cos এর মানের উপর। cos এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 1 যখন cos এর মান কত হয়, আলফা হয় 0 ডিগ্রি।
ঠিক আছে, আলফা হচ্ছে 0 ডিগ্রি হইতে হবে, সেক্ষেত্রে 1 হয়। তাহলে আলফা হচ্ছে 0 ডিগ্রি হইলে এই আর এর মান ম্যাক্সিমাম হয়। এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ ও বি দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত? লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হয় তাদের যোগফল যখন আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর সর্বনিম্ন মান হয় তাদের বিয়োগফল যখন আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? এটার পারফেক্ট উত্তর হচ্ছে 0 ডিগ্রি। এ ও বি যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এ ও বি সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? আমি একটু আগেই বলছি যে পি কিউ আর যদি সমান হয়, এখানে কি বলছে, দুইটা ভেক্টর সমান এবং তাদের লব্ধিও তাদের যে কোনো একটা সমান, পি কিউ আর এরকমটা আসলে আমরা প্রুফ করতে পারি চাইলে, বাট এই অবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ, এডমিশনেও আসে। সো পি কিউ আর যদি সমান হয় তাহলে জাস্ট মনে রাখো যে আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি আর থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমি একটু প্রুফটা দেখাই দিচ্ছি যে আর স্কোয়ার ইকুয়াল টু কত, আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এটা জানি আমরা ফর্মুলা। আমি আবারও বলতেছি, এটা প্রুফটা করার দরকার নাই, যে এই জিনিসটা খুবই অনেকবার আসে, অনেক জায়গায় কাজে লাগবে, কোনো না কোনো এক জায়গায় পাবা। সো এই জন্য মনে রাখো যে পি কিউ আর যদি সমান হয়, দুইটা সমমানের ভেক্টরের লব্ধি যদি তাদের সমান হয়, আলফা 120 ডিগ্রি থিটা 60 ডিগ্রি হবেই। সো এই মানটা ডিরেক্টলি বসাই দিবা এখানে। আলফা তাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। আর আমরা যদি এটা প্রুফটা দেখাই, ধরো এখানে পি কিউ আর তো সমান, তো আমরা সব জায়গায় আর লিখতে পারি ইচ্ছা করলে, বা সব জায়গায় পি লিখতে পারি, বা সব জায়গায় কিউ লিখতে পারি, পি গুলার পরিবর্তে কিউ, কারণ তারা প্রত্যেকেই সমান। তাহলে আমি আর লিখে দিচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 2 পি কিউ মানে 2 আর মানে 2 আর স্কোয়ার কজ আলফা। সো এখানে আর স্কোয়ার কয়টা, দুইটা এই পাশে আসলো, আর স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 আর স্কোয়ার কজ আলফা। সো এখানে আর স্কোয়ার থেকে দুইটা আর স্কোয়ার গেলে থাকে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 আর স্কোয়ার কজ আলফা। উভয় পক্ষে আর স্কোয়ার বাদ, তাহলে -1 ইকুয়াল হচ্ছে 2 কজ আলফা। আর এই 2 এই পাশে আসলে -1/2 ইকুয়াল কজ আলফা। কজ আলফা -1/2 হয় কখন, যখন আলফা ইকুয়ালস টু কত, 120 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে পি এবং কিউ ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালনা করতে হবে? ওকে, নদী পারাপারের জন্য আমাদের যে কোণটা থাকে, মানে হচ্ছে যে বেগের যে উপাংশ কাজ করে, সেটা হচ্ছে ভি সাইন আলফা। বি যদি নৌকার বেগ হয় তাহলে হচ্ছে বি সাইন আলফা। আর এই বরাবর আমরা জানি যে ডান বামে আমাদের যে সরণটা থাকে নদী নৌকার ক্ষেত্রে, সেটা হিসাব করতে হয় ইউ প্লাস ভি কজ আলফা। আর নদী পারাপারের জন্য হচ্ছে বি সাইন আলফা। তার মানে বেগের এই উপাংশটা আমাদের নদী পার হইতে সাহায্য করে, বি সাইন আলফা উপাংশটা। তাহলে এইটার মান যদি সবচেয়ে বড় হয়, ভি সাইন আলফা এই উপাংশটা যদি সবচেয়ে বড় হয়, এই বেগটা যদি সবচেয়ে বড় হয়, তাহলে আমরা সবচেয়ে দ্রুত সময়ে নদী পার হইতে পারবো। তো এটা ডিপেন্ড করে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের উপর। আমরা জানি সাইনের সর্বোচ্চ ভ্যালু 1 যখন আলফা কত হয় 90 ডিগ্রি। অর্থাৎ যদি 90 ডিগ্রি কোণে নৌকা চালনা করা যায় তাহলে সবচেয়ে দ্রুততম সময় আমরা কি করতে পারবো, অপর পারে পৌঁছাইতে পারবো। এটা জাস্ট তোমরা মুখস্থ করে ফেলতে পারো যে যখন আমরা অপর পারে ন্যূনতম সময়ে পৌঁছাইতে চাই তাহলে আমাদের নৌকা চালাইতে হবে 90 ডিগ্রি কোণ করে। হয়তো আমরা যা পৌঁছাবো দূরে কোথাও, সোজাসুজি পৌঁছাইতে পারবো না, কিন্তু আমরা সবচেয়ে ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছাইতে পারবো। অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি হলে ন্যূনতম সময়ে নদী পার হওয়া যায়, ঠিক আছে? কিন্তু সোজাসুজি পৌঁছাবো না, এটা মাথায় রাখবা। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। ওকে, আমাদের এই প্রশ্নে কি বলা হচ্ছে, সমমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক। হ্যাঁ, যে কোনো একটির অর্ধেক। অর্থাৎ আমি বল দুইটা ধরলাম পি কিউ এবং তাদের লব্ধি আর ইকুয়াল টু, এখানে পি কিউ সমান আর ইকুয়াল টু তাদের যে কোনো একটার অর্ধেক, ধরো p/2। তো আমরা জানি কি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। সো এখানে যেহেতু সবাই সমান, তাহলে এইটাতে এই যে এই কিউর পরিবর্তে আমি পি লিখতে পারি, যে পি আর কিউ সমান, তাহলে কিউর পরিবর্তে পি লিখতে পারি, এই কিউর পরিবর্তে পি লিখতে পারি। আর আর মানে p/2, তাহলে আর স্কোয়ার মানে কত, p/2 তার স্কোয়ার মানে পি স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এখানে আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 4। এখানে পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস এখানে পি গুণ করলে আরো 2p স্কোয়ার কজ আলফা। ওকে, সো আমরা এক কাজ করি, 4 দিয়ে গুণ করে দেই সবাইরে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা। আর এই পি স্কোয়ার থেকে 8p স্কোয়ার গেলে এখানে থাকবে -7p স্কোয়ার, যে এটা এই পাশে এসে বিয়োগ হবে, ইকুয়াল হচ্ছে 8p স্কোয়ার কজ আলফা। সো পি স্কোয়ার বাদ আমার কজ আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে -7/8। হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়েছে।
মাইনাস 7/8, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স মাইনাস 7/8। সো তোমরা যদি এখন এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নাও, এটার মান আসবে হচ্ছে 151.04 ডিগ্রি, 151.04 ডিগ্রি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক হবে? একই ক্রমে নির্দেশিত হয়েছে, একই ক্রমে থাকলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। যদি ত্রিভুজের কোনো বাহুর, হ্যাঁ, তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হয় তাহলে কি হবে? পি প্লাস কিউ প্লাস আর, এই যে একই ক্রমে একই দিকে আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু হচ্ছে 0। যদি বিপরীত ক্রমে থাকতো তাহলে যেটা বিপরীতে থাকতো সেটা সমান বাকি দুইটার যোগফল হইতো। বিপরীত ক্রমে থাকলে যদি একটাও বিপরীত দিকে থাকতো, এই দুইটা সেম দিকে, সাপোজ আরটা বিপরীতে আছে, আর বিপরীতে আছে, যদি বিপরীত হইতো আর এর দিক, তাহলে আর ইকুয়াল হইতো পি প্লাস কিউ। ওকে, দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান 10 নিউটন, সর্বনিম্ন মান 4 নিউটন এবং দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে? পি প্লাস কিউ, আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে তাদের যোগফল ইকুয়াল হচ্ছে 10, পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি কি পাচ্ছি যে 2p সমান হচ্ছে 14 আর p ইকুয়াল টু কত? 7, 2 দিয়ে ভাগ করলে। সো আমি যদি এখানে প্রথম ইকুয়েশনে 7 বসাইতাম, q এর মান পাইতাম 3, q ইকুয়াল টু 3। ওকে, আর এবার বলছে যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে p আর q, আমরা জানি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে r ইকুয়াল টু কত? রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফাটা হবে না, p স্কয়ার প্লাস q স্কয়ার, কারণ ওই অংশটা হবে না। 2pq cos আলফা যদি আমি বসাইতাম, cos আলফা, আলফার ভ্যালু 90 ডিগ্রি লম্বভাবে কাজ করে, যেহেতু এটা লম্ব তাহলে আলফার মান 90 ডিগ্রি, cos 90 হচ্ছে 0, এই পোরশনটা আসলে 0 হয়ে যাবে। তো pq এর মানটাই আমরা বসাই, p এর মান হচ্ছে 7, তাহলে রুট ওভার 7 স্কয়ার প্লাস q এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 7 স্কয়ার মানে 49 প্লাস 3 স্কয়ার হচ্ছে 9, তাহলে রুট ওভার 58। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার, রুট ওভার 58 নিউটন। কোন বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলের দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? তো এইটা আমাদের সাপোজ দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, তো 10 নিউটন বলে একটা বস্তুকে, এখানে একটা বস্তু ছিল, বস্তুকে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হইতেছে। ওকে, এখানে হচ্ছে আমরা এটাকে টানতেছি 10 নিউটন বল দ্বারা, এখানে দক্ষিণ দিকের সাথে এই 10 নিউটনের উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি, টানতেছে পশ্চিম দিকে। হ্যাঁ, এখন দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? তো আমরা উপাংশ বিভাজনের সূত্র কি জানি, যে আর একটা ভেক্টর রাশি, এটাকে যদি আমি ভাঙাইতে যাই, যে বরাবর cos সেই বরাবর কি হয়? r cos থিটা, আর এই বরাবর কি হবে? r sin থিটা। তাহলে দক্ষিণ দিকে কি হবে? r cos 30 ডিগ্রি, মানে এখানে r তো না, এখানে যে ভেক্টরটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি, আর পশ্চিমমুখী উপাংশের মান হবে 10 sin 30 ডিগ্রি। তো আমরা যদি ক্যালকুলেশন করি 10 sin 30 ডিগ্রির মান হাফ, কাটাকাটি গেলে 5, আর এখানে হচ্ছে 10 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে হচ্ছে 5√3, এটা করলে আমরা পাবো 8.66 নিউটন, 8.66। তাহলে হচ্ছে দক্ষিণমুখী হচ্ছে 8.66 আর পশ্চিমমুখী হচ্ছে 5, উত্তর হচ্ছে ক 8.66 ও 5 নিউটন। ওকে, পরের প্রশ্ন, দুইজন সাঁতারু প্রতি ঘন্টায় 5 মাইল বেগে 0.5 মাইল চওড়া নদী পার হতে চেষ্টা করে। নদীতে স্রোতের বেগ ঘন্টায় 3 মাইল। একজন সাঁতারু ন্যূনতম পথে এবং অপর সাঁতারু ন্যূনতম সময়ে নদী অতিক্রম করে। সাঁতারু দুইজন একই সময়ে রওনা হলো। সাঁতারু দুইজন কত সময় ব্যবধানে অপর পারে পৌঁছাবে? আমরা জানি ন্যূনতম পথে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় ইকুয়াল টু হচ্ছে d/√v² - u², বা এটাকে আমরা বলতে পারি সোজাসুজি নদী পারাপারের জন্য যে প্রয়োজনীয় সময়, কারণ এই ক্ষেত্রে সবচেয়ে কম ডিস্টেন্স অতিক্রম করতে হয়। আর ন্যূনতম পথে অতিক্রমের ক্ষেত্রে সূত্রটা হয় d/v, সরি ন্যূনতম সময়ের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ন্যূনতম পথে, এটা হচ্ছে ন্যূনতম সময়ে। যখন আমরা ন্যূনতম পথে অ্যাপ্লাই করি, সূত্রটা বের করি, সময় বের করি, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে ন্যূনতম সময়ের চেয়ে। ওকে, একটা কেস হচ্ছে এরকম যে আমি এরকম একটা কোণে রওনা দিছি, হ্যাঁ, যে স্রোতের কারণে আমি আলফা কোণে রওনা করছি, স্রোতের কারণে আমি পৌঁছাইছি কি যায় সোজাসুজি। এক্ষেত্রে সোজা পথটা সবচেয়ে কম ছিল, সবচেয়ে কম পথ পাড়ি দিয়ে গেছি, কিন্তু স্রোতের বিরুদ্ধে, ওই যে স্রোতের বিরুদ্ধে যাওয়ার কারণে এখানে সময়টা একটু বেশি লাগছে। এটা হচ্ছে এই প্রথম কেসটা। আর দ্বিতীয় কেস হচ্ছে d/v, আমরা যদি নৌকা সোজাসুজি চালাই সব সময় একদম সোজা রাইখা,
হ্যাঁ, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যদি আমরা নৌকা চালাইতে থাকি তাহলে আমরা সবচেয়ে দ্রুততম সময় পারে পৌঁছাবো, সোজাসুজি পৌঁছাবো না। নৌকা সোজা ছিল, নৌকা সোজা চালাচ্ছিলাম আর স্রোত আমাকে দূরে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, আমি অপর পারে পৌঁছাই গেছি সবচেয়ে দ্রুত সময়। তাহলে এই ক্ষেত্রে আমার টাইমটা যদি t1 হয় আর এক্ষেত্রে t2 হয়, t1 হচ্ছে ন্যূনতম পথে যাওয়ার প্রয়োজনীয় সময়, এই পথটা দিয়ে গেছি, আর t2 এর ক্ষেত্রে আমি নৌকা সোজা চালাইছি বাট গেছি এই পথ দিয়া, কিন্তু এই ক্ষেত্রে সময় সবচেয়ে কম লাগছে, ঠিক আছে। তাহলে আমার কাছে এখানে t1 মাইনাস t2 জানতে চাইছে, তাহলে t1 এর ফর্মুলা হচ্ছে এটা আর t2 এর ফর্মুলা হচ্ছে এটা। এটা আমরা যদি দুইটা বের করে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার ন্যূনতম বা তাদের সময় ব্যবধান যেটা চাইছে সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সময় ব্যবধানটা বের হয়ে যায়। সো আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই, এখানে ভ্যালুগুলো বসাই দেই। কার মান কত, এখানে ডি এর মান কত বলছে, এখানে ডি এর মান বলছে হচ্ছে 3 মাইল, সরি ডি এর মান বলছে হচ্ছে 0.5, তাহলে 0.5 ডিভাইডেড বাই √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মাইনাস ডি বাই ডি বাই 5, ডি বাই 5 হচ্ছে 0.5, ডি হচ্ছে 0.5 ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে 5 মাইল। ওকে, সো এখন এগুলো আমরা একটু ক্যালকুলেশন করে আনছি, যেটা হচ্ছে 0.5 বাই 25 মাইনাস 9 মানে 16, √16, 16 মানে 4 মাইনাস 0.5 তাহলে 0.1, তাহলে 0.5 ভাগ 4, আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 0.125 মাইনাস 0.1 তাহলে 0.025, এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি ইনটু 60 পয়েন্ট 0.02 পয়েন্ট, তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে 1.50 মিনিট। হ্যাঁ, সো এটা হচ্ছে এত মিনিট, আমরা এটাকে 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট করে আনিছি। সো এটা আমার আসছে হচ্ছে 1 নং অপশনে 1.5 মিনিট। আমরা চলে যাব পরের অবজেক্টিভে, এমসিকিউতে। উপরের চিত্রে এ ও বি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্দেশ করবে কোন জিনিসটা? আচ্ছা, আমার এ হচ্ছে এই বরাবর কাজ করতেছে আর বি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে। আমরা এখানে যদি বি ভেক্টরকে এখানে পিএম এর এখানে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, কারণ এটা যেহেতু একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আর পিও কে এমএন এ নিয়ে আসি, অর্থাৎ এ ভেক্টরকে এমএন দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা কি দেখতেছি, এম বিন্দুতে এ আর বি কাজ করতেছে। তাহলে এই যে সামান্তরিকের কর্ণ এমও কর্ণটা, এমও কর্ণ কি কাজ করবে, তাদের লব্ধি হিসেবে কাজ করবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে উত্তর হচ্ছে এম ও। হ্যাঁ, এ এবং বি এর লব্ধি হচ্ছে এমও। দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয়ে কোন সূত্র ব্যবহার করা হয়? তো আমরা কি জানি যে 2 এর অধিক যদি ভেক্টর চলে আসে তখন আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়? বহুভুজ সূত্র, অবশ্যই বহুভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর ইকুয়াল টু এত সূত্রে আলফা এর কোন মানের জন্য আর সর্বনিম্ন হবে? আলফা এর কোন মানের জন্য? আমরা এটা অলরেডি জানি যে এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। আমি আবারও বলতেছি, কারণ হচ্ছে এখানে এই আর এর মান ডিপেন্ড করতেছে পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা, কজ ত্রিকোণমিতিক অনুপাতের মানের উপর। কজ আলফার সর্বনিম্ন ভ্যালু -1 আর এটা হয় আলফার মান যখন 180 ডিগ্রি হয়। তাহলে এখানে মান যদি সর্বনিম্ন হইতে হয়, cos সর্বনিম্ন অর্থাৎ আলফা 180 ডিগ্রি হইতে হবে। এত সম্পর্কটা কোন শর্তে সঠিক? a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর, সম্পর্কটা কোন শর্তে সঠিক? দেখো, যদি b এর মান 0 হয়, এখানে এই যে b ভেক্টরটা যদি 0 হয়, এটা হচ্ছে a মাইনাস 0 a প্লাস 0, তাহলে কিন্তু হয় কি a ইকুয়াল টু a লিখাই যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে b ভেক্টর সমান 0 হইলে এই শর্তটা সঠিক হয়। উদ্দীপকের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে আমরা একটু খেয়াল করি, এই ত্রিভুজে তিনটা কিন্তু একই ক্রমে নাই। তিনটা একই ক্রমে থাকলে ভেক্টরগুলোর লব্ধি যোগফল 0 হইতো। এখানে হচ্ছে এবিটা বিপরীত, এবি আর বিসি একই দিকে আছে, এবি বিসি, বাট সি এসি কিন্তু একই দিকে নাই, বিপরীতে আছে, এবি বিসি। তো এখন আমরা কি জানি যে যদি এরকম হয় যে একটা বিপরীতে থাকে তাহলে এইটা ইকুয়াল বাকি দুইটার যোগফল লিখতে পারি। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমরা এটা একদম ছোটবেলা থেকে ক্লাস 9 এ আমরা ভেক্টরে এই জিনিসটা শিখছি যে এবি প্লাস বিসি ইকুয়াল এসি, যেটা বিপরীতে আছে। তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল এসি। এখন এরকম কিন্তু একটা জায়গাও নাই। হ্যাঁ, এবি বিসি এসি আছে, একটাতেও নাই। সিবি বিসি এগুলো দেওয়া আছে এই পাশে, এসি থাকতে হইতো। ওকে, তাহলে আমরা বিপরীতটা আরেকটা নিয়ম জানি যে বিপরীতটা থেকে, আচ্ছা এটাই আমি লিখা নেই, এটা লিখেই আমি সলভ করে ফেলতে পারবো। যে আমরা লিখতে পারি হচ্ছে এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি, এসি ইকুয়াল হচ্ছে এবি প্লাস বিসি। ওকে, এবি প্লাস বিসি এটা দিয়ে আমরা সলভ করি। বিয়োগটা নাই গেলাম, বিয়োগ বিধি গেলে হয়তো অনেকের জন্য কনফিউশন হইতে পারে। তো আমরা দেখো এখানে এসি হচ্ছে বিপরীতে আছে, এসি হচ্ছে বাকি দুইটার যোগফল, এবি প্লাস বিসি, এবি বিসি, এবি বিসি, এসি হচ্ছে এবি বিসি, এবি বিসি। ওকে, তো এখানে আমি দেখি এখানে এবিটাকে এই পাশে নিয়ে আসি, কারণ বিসি সিবি এগুলো এই পাশে ছিল। তো এসি
মাইনাস এবি ইকুয়াল কি হচ্ছে বিসি। তাহলে খেয়াল করো তো এসি মাইনাস এবি ইকুয়াল টু বিসি, এটা কোন কোন অংশে আছে? বিসি বিসি, এই দুটোটা বিসি বিসি, এবি মাইনাস। ওকে, এখন আমরা একটার সাথেও মিল পাচ্ছি না। এবার আমরা একটা কাজ করি, সবগুলোকে, আচ্ছা বিসি দিয়ে হচ্ছে না, আমরা সবগুলোকে যদি গুণ করি তাহলে মাইনাস এসি এটা হবে প্লাস এবি ইকুয়াল হচ্ছে মাইনাস বিসি। সো মাইনাস বিসি আর সিবি একই কথা। আর এখানে যদি আমি সাজায় লিখি যে এবি মাইনাস এসি ইকুয়াল হচ্ছে সিবি। সো এবার কিন্তু এই খ নং এর সাথে ম্যাচ করে, এবি মাইনাস এসি ইকুয়াল টু হচ্ছে সিবি। আচ্ছা, আমরা যাই পরের প্রশ্নে। চিত্র থেকে কোনটি সঠিক? এখানে একই ক্রমে আছে হচ্ছে আর আর কিউ, বিপরীতে আছে পি। তাহলে আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে পি ভেক্টর। এই যে দেখো আর পি একই দিকে, কিউ আছে বিপরীতে, আর প্লাস কিউ ইকুয়াল টু পি। সো এখান থেকে আমরা দেখি পি ইকুয়াল টু আর প্লাস কিউ আছে। হ্যাঁ, এটা একদম সিম্পল একটা জিনিস ছিল, আর পি ইকুয়াল টু আর প্লাস কিউ, পি ইকুয়াল আর প্লাস কিউ মিলে গেছে, এখানে কোনো চেঞ্জ করা লাগে নাই। আমরা পরের প্রশ্নে যাই। উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? এখানে একই দিকে আছে কি এন এম, একই দিকে আছে, এল হচ্ছে আছে বিপরীতে। তাহলে এন ভেক্টর প্লাস এম ভেক্টর ইকুয়াল হচ্ছে এল ভেক্টর। দেখি আমরা এই জিনিসটা কোথাও পাই কিনা। আচ্ছা, এখানে এল কে এক পাশে নিয়ে আসি, তাহলে এন প্লাস এম মাইনাস এল, এখানে যেহেতু সব একই পাশে, এন প্লাস এম মাইনাস এল, এই যে ঘ নাম্বারের সাথে মিলে এন প্লাস এম বা এম প্লাস এন মাইনাস এল ইকুয়ালস হচ্ছে 0। আমরা চলে যাব পরের প্রশ্ন। এবিসি সমবাহু ত্রিভুজে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই কি হয়? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ ও আর এর মধ্যবর্তী কোণ অবশ্যই 60 ডিগ্রি। ভেক্টর এ ও এবিসি এর মান যথাক্রমে 12 5 13, এ প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি ইকুয়াল টু সি, ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এখানে আমার এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে 12 5 13, এগুলো হচ্ছে পিথাগোরাসীয় ট্রায়োড। হ্যাঁ, মানে এইগুলোর ভিতরে এমন একটা সম্পর্ক আছে যে এদের যে কোনো দুইটার যোগফল, ঠিক আছে, এই যে 12 স্কয়ার 5 স্কয়ার যদি আমি করি 13 স্কয়ার হয়, 12 স্কয়ার যোগ 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার হয়। তার মানে এটা হচ্ছে লম্ব আর এটা যদি ভূমি হয় এটা তার অতিভুজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? আমি একটু চিত্র আঁকি। এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 13 12 5। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি বা পাই বাই 2। দুটি বলে লব্ধির সর্বোচ্চ মান 28 নিউটন, সর্বনিম্ন মান 4 নিউটন। পি প্লাস কিউ লব্ধির সর্বনিম্ন মান, আমি ধরি হচ্ছে ভেক্টর দুইটা বা বল দুইটা হচ্ছে পি প্লাস কিউ, এদের ম্যাক্সিমাম ভ্যালু 28, যোগফল আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান হয় তাদের যোগফল পি প্লাস কিউ, আর এর ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমাম ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ হচ্ছে 4 নিউটন। এই দুটোকে যদি আমি যোগ করি, কিউ কিউ কাটা, 2 পির মান আসতেছে হচ্ছে 32, পি ইকুয়াল হচ্ছে 16। আর যদি আমি পি এর মান কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে কিউ ইকুয়াল টু পাচ্ছি 12। তাহলে 16 আর হচ্ছে 12, 16 12। ওকে, এখন আর এর মান বলছে যদি, এখন এই বল দুইটা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি কত হবে? আর ইকুয়ালস টু রুট ওভার কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমরা জানি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে পরের অংশটার প্রয়োজন পড়ে না, কারণ cos 90 ডিগ্রির মান 0 হয়ে যায়। তাহলে আমরা যদি এটা করি রুট ওভার 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে এই জিনিসটা করলে আমরা উত্তর পাবো 20 নিউটন। হ্যাঁ, 400 আসবে, এটাকে রুট করলে 20 নিউটন চলে আসবে, উত্তর হচ্ছে গ 20 নিউটন। পরের প্রশ্ন বলছে 4 নিউটন মানের দুইটি বল 120 ডিগ্রি কোণে কোন বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি কত? ওকে, 4 নিউটন মানের দুটি বল 120 ডিগ্রি কোণে কোন বিন্দুতে ক্রিয়াশীল, দুটি বল 120 ডিগ্রি কোণে। তাহলে আমরা কি বলছিলাম, আমার মনে আছে যে যদি P ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর হয় তাহলে আলফা ইকুয়ালস টু কত, 120 ডিগ্রি। আমাকে এখানে কিন্তু সেম জিনিসটাই দিয়ে দিছে। হ্যাঁ, সেক্ষেত্রে থিটা বলছিলাম কত, 60 ডিগ্রি হয়। তো এখানে 4 নিউটন, এটাও 4 নিউটন, এটাও 4 নিউটন, পি ও 4 নিউটন, কিউ ও 4 নিউটন, দুইটা বল বলছে যে সমমানের, মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি। লব্ধি কত? লব্ধি অবশ্যই তাদের যে কোনো একটা সমান, হ্যাঁ, যে কোনো একটি বলের মানের সমান হবে। তাহলে এই যে এই জিনিসটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসে যে পি কিউ আর সমান হইলে আলফা ইকুয়ালস 120 ডিগ্রি, থিটা ইকুয়ালস 60 ডিগ্রি। তাহলে যে কোনো একটি বলের সমান, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, থিটার মান যেহেতু 60 ডিগ্রি একদম মাঝখান দিয়ে যাবে, কারণ বল দ্বয় সমান হলে থিটা সবসময় কি করে যে আলফাকে সমদ্বিখণ্ডিত করে, মানে হচ্ছে লব্ধি আলফাকে সমদ্বিখণ্ডিত করে। বল দুইটির যোগফলের সমান হবে না, এটা হবে না কখনোই। 3 নাম্বার, বল দুইটির যোগফলের সমান হবে না, লব্ধি হবে কি, লব্ধি হবে হচ্ছে
বলয়ের যে কোনো একটির সমান বা দুইটার সমানও বলতে পারি, একই কথা, দুইটা তো অলরেডি সমান। তাহলে আমরা 1 ও 2, 1 ও 2 হচ্ছে অপশন ক তে আছে। আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। নৌকাটা সোজা অপর পারে পৌঁছাতে হলে স্রোতের সাথে কত কোণে চালাতে হবে? আমরা জানি সোজাসুজি নৌকা পারাপারের ক্ষেত্রে কজ আলফা সমান হচ্ছে মাইনাস, এখানে আলফা আমি দুইবার দিয়ে দিছি, ওকে, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ বা সাঁতারুর বেগ। এখানে স্রোতের বেগ 5 আর সাঁতারুর বা নৌকার বেগ হচ্ছে 10, কাটাকাটি করলে হচ্ছে 1/2 থাকে, মাইনাস হাফ মানে কজ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, নদীতে চলাকালীন নৌকাটির বেগ কত হবে? আচ্ছা, যখন সোজাসুজি আমরা নদী পাড়ি দিতে যাই তখন লব্ধি বেগ আমরা জানি √v স্কয়ার মাইনাস u স্কয়ার। সো এই উদ্দীপকে কত ছিল? 10 আর 5, তাহলে √10 স্কয়ার মানে 100, 5 স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে √75, 75 মানে হচ্ছে 3 ইন্টু 25, 25 কে রুট করলে 5, তাহলে 5√3, উত্তরটা হচ্ছে 5√3। ওকে, খ। ওকে, আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের টাইপ 2 এর যে প্রবলেমগুলো ছিল, এখানে হচ্ছে 23টা প্রশ্ন, 23টা প্রশ্ন আমাদের এমসিকিউ দেখানো হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 3 এর প্রশ্নগুলো সলভ করব। ওকে,